একজন ম্যারাথন রেসিং প্লেয়ার জীবনের কোনো এক বেড়াজালে পড়ে নিয়তি তাকে একজন ভয়ঙ্কর ডাকাত বানিয়ে দেয়। এরপরে সে তাণ্ডব চালিয়ে একের পর এক পুরো শহরের ব্যাংকগুলোতে বেপরোয়াভাবে ডাকাতি চালিয়ে যেতে থাকে। এরপরেই পুরো পুলিশ ডিপার্টমেন্ট ডাকাতকে ধরার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু সেই ডাকাত পুলিশ ডিপার্টমেন্টকে এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে বলে যে, তোমাদের সাধ্য থাকলে তোমরা আমাকে আটকাও। ব্যাস, এরপরে শুরু হয় ডাকাত ভার্সেস পুলিশের জমজমাট ধরপাকড়াও মিশন। পরাজয় মানতে না চাওয়া এই ডাকাতের শেষ পরিণতি কি হয়েছিল, সেই চাঞ্চল্যকর ঘটনাগুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের মুভি দ্য রবার। তো প্রতিনিয়ত এরকম ডাকাতির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা জোহান নামের একজন কয়েদিকে দেখতে পাই। সে জেলের প্রি ম্যাচে দৌড়াচ্ছিল। কিছুক্ষণ দৌড়ানোর পরে জোহান আবার তার সেলের ভেতরে আসে, কিন্তু তার সেলের ভেতরেও একটি ট্রেডমিল ছিল। আর সে সেলের ভেতরে আসার পরেও ট্রেডমিলে উঠে দৌড়াচ্ছিল। আর তাকে দেখে আমরা বুঝতে পারি জোহান দৌড়াতে অনেক বেশি পছন্দ করে। কিছুক্ষণ পরে আমরা জোহানকে প্যারোল অফিসারের সামনে বসে থাকতে দেখি। আসলে তাকে জামানতে ছাড়া হচ্ছে, তবে প্রতি সপ্তাহে তাকে পুলিশ স্টেশনে এসে হাজিরা দিতে হবে। প্যারোল অফিসার তাকে বলে, জেল থেকে বের হবার পর তুমি কি করবে? জোহান বলে সে এখনও এ ব্যাপারে কিছু ভাবেনি, কিন্তু সে ছাড়া পাচ্ছে বলে অনেক খুশি। তাদের কথায় আমরা জানতে পারি এর আগে জোহান জেল থেকে 2 বার পালানোর চেষ্টা করেছে, আর সে পূর্বে ডাকাতি করার কারণে তার জেল হয়েছিল। তাই প্যারোল অফিসার জোহানকে সাবধান করে বলে যে জেল থেকে ছাড়া পাবার পরে সে যেন আর এই অপরাধগুলো না করে। আসলে এই প্যারোল অফিসার জোহানকে অনেক পছন্দ করত। তার কারণ হলো, এবার আমরা জানতে পারি জোহান আগে ডাকাতি ছাড়াও অনেক ভালো একজন ম্যারাথন প্লেয়ার ছিল। আর বলতে গেলে প্যারোল অফিসারের ম্যারাথন রেসের প্রতি অনেক ভালো লাগা ছিল। আর এজন্যই তিনি সেলের ভেতরে জোহানের দৌড়ানোর জন্য ট্রেডমিলের ব্যবস্থা করে রেখেছিলেন, যাতে জোহান জেল জীবনেও দৌড়ের প্র্যাকটিসটা ঠিকমতো চালিয়ে যেতে পারে। এর পরের দিনে জোহানকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। আর বের হবার পরে জোহান সবার আগে নিজের থাকার জন্য একটি রুম ভাড়া নেয়। এরপর আমরা জোহানকে ট্রেনে করে কোথাও যেতে দেখি। এরপর ট্রেন থেকে নেমে সে একটি পার্কিংয়ের জায়গায় আসে, আর সেখানে থেকে খুব সহজে সে একটি গাড়ির লক খুলে ফেলে। এরপর সে গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর জোহান মাস্ক পরে একটি ব্যাংকে ডাকাতি করতে আসে। তার হাতে একটি শটগান ছিল, আর সে ব্যাংকে প্রবেশ করে সব কাস্টমার আর কর্মীদের গান পয়েন্টে নেয়। এরপর ক্যাশ কাউন্টারে বসে থাকা এক মহিলাকে ব্যাগ দিয়ে ব্যাগের সকল টাকাগুলো ভরতে বলে। মহিলাটি তখন ভয়ে টাকাগুলো ব্যাগে ভরে দেয়। এরপর জোহান টাকা ভর্তি ব্যাগ নিয়ে ব্যাংক থেকে বাইরে বেরিয়ে আসে, আর চুরি করা গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা জোহান তার রুমে আসে। আসলে সে শুধু একজন ম্যারাথন প্লেয়ার নয়, বরং সে ডাকাতি করতেও অনেক অভিজ্ঞ এবং সাহসী ছিল। সে জীবনে এতবার ডাকাতি করেছে যে ডাকাতি করা এখন তার কাছে বাচ্চাদের খেলার মতো হয়ে গেছে। পরের দিন জোহান চাকরির খোঁজে একটি কনসালটেন্সি অফিসে যায়, যাতে সে একটা চাকরি খুঁজে পায় এবং সেটা দেখে যেন প্যারোল অফিসার বুঝতে পারে জোহান এখন চাকরি করছে। সাথে প্যারোল অফিসার এটাও যেন বুঝতে পারে যে শহরে যেসব ডাকাতি হচ্ছে তাতে জোহানের কোনো হাত নেই। কনসালটেন্সি অফিসে আসার পরে সে তার ছোটবেলার বান্ধবী এরিকাকে দেখতে পায়। এরিকাকে দেখেই সে চিনতে পারে। এরপর তারা সেখানে কিছুক্ষণ কথা বলার পরে এরিকা আবারও নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখন জোহানও সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি কিছুদিন পরে ম্যারাথন রেস শুরু হবে, তাই জোহান সেটার প্র্যাকটিস করতে থাকে। সে ডাক্তারের কাছেই কিছু টেস্ট করে। ডাক্তার তাকে জানায় সে এখন পুরোপুরি সুস্থ এবং সে এখন ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবে। এরপর ম্যারাথন শুরু হবার আগে জোহান আরও একটি ব্যাংক ডাকাতি করে। আসলে সব কয়টি ব্যাংকে তার ডাকাতি করার স্টাইল একই রকম ছিল। সে ওই মাস্ক পরে হাতে শটগান নিয়ে সুযোগ বুঝে হঠাৎ ব্যাংকে ঢুকে পড়ে, আর তাৎক্ষণিক সবাইকে গান পয়েন্টে রেখে যত দ্রুত সম্ভব টাকা নিয়ে বেরিয়ে আসে। মানে শর্ট টাইমে ডাকাতি আর কি। পরের দিনে ম্যারাথন রেস শুরু হয়। এখানে কমপক্ষে 10,000-এরও বেশি লোক অংশগ্রহণ করেছে। কয়েক ঘন্টা ধরে ম্যারাথন চলতে থাকে, আর শেষমেশ জোহান এই ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়। আর চ্যাম্পিয়ন হিসেবে জোহানকে 15,000 ইউরো উপহার দেওয়া হয়। এরপর জোহান ফেক একটা নাম নিয়ে অনেক ফেমাস হয়ে যায়, কিন্তু তার আসল নামটি বাইরের কেউই জানতে পারে না। ম্যারাথন জেতার পরে নিউজ পেপারে ম্যাগাজিনে শুধুই তারই কথা ছাপা হচ্ছে। পরের দিনে প্যারোল অফিসার জোহানের সাথে দেখা করে তার অটোগ্রাফ নেয়। আর জোহান চ্যাম্পিয়ন হওয়ায় প্যারোল অফিসার অনেক খুশি হয়। কিন্তু প্যারোল অফিসার এখনও অনেক চিন্তিত ছিল, কারণ জোহান জেল থেকে ফেরার পরে পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করেনি। অফিসার জোহানকে বলে, তুমি এমনভাবে চলতে থাকলে একটা সময় তোমার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে। এতে করে হতে পারে তুমি তোমার আগের অপরাধ জীবনে আবার ফিরে যাবে, আর এই কারণে তোমাকে আবার জেলে যেতে হতে পারে। জোহান অফিসারকে গ্যারান্টি দেয় সে এমন কোনো কাজ করবে না যাতে তাকে আবার জেলে যেতে হয়। আসলে জোহান এখানে অফিসারকে মিথ্যা বলছিল, কেননা জেল থেকে ছাড়া পাওয়ার পরে অলরেডি সে 2 বার ডাকাতি করে ফেলেছে। আসলে সে ম্যারাথনে অংশগ্রহণ করছিল এই জন্য যে
সে ম্যারাথনে জিতলে তার উপর আর কেউ সন্দেহ করবে না। এরপর আমরা দেখি জোহান তার বান্ধবী এরিকার বাড়িতে এসেছে। তারা সেখানে অনেকক্ষণ কথা বলে। এরপর এরিকা জোহানকে তার বাড়িতে থাকতে বলে, কারণ এরিকা জানত জোহান মেয়েদের ব্যাপারে খুবই ভীতু। জোহান এরিকার কথা শুনে এরিকার বাসায় থাকতে রাজি হয়। এর কিছুদিন পরে জোহান আবারও সেই মাস্ক পরে হাতে শটগান নিয়ে একটি গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়িতে একটি মেয়ে ছিল। সে মেয়েটিকে গান পয়েন্টে নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতে বলে। এরপর সে গাড়িটি চালিয়ে সোজা জঙ্গলের ভিতরে গিয়ে মেয়েটিকে সেখানে নামিয়ে দিয়ে সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় জোহান রানিং করতে করতে এরিকার বাসায় আসে, কেননা এখন জোহান এই বাসাতেই থাকছে। আসলে জোহান ওই গাড়িটি চুরি করার পরে সে আরেকটি ব্যাংকে ডাকাতি করে। এরপর সে গাড়িটিকে আবারও জঙ্গলে রেখে সেখান থেকে রানিং করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পরে জোহানের হার্টবিট বেড়ে যাচ্ছিল, কারণ এই প্রথম সে ডাকাতির পরে এরিকার সামনে এসেছিল। যার কারণে সে ভাবে এরিকা যদি কোনো কারণে তাকে সন্দেহ করে তাহলে দুজনের মাঝে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তাই সে দ্রুত গোসল করতে যায় যাতে করে তাকে দেখতে নরমাল লাগে। এরপর জোহান আর এরিকা একসাথে মিলে মুভি দেখতে যায়। তারা দুজনে একসাথে ভালো সময় পার করছিল। এরপর তারা বাড়িতে ফিরে আসে। এভাবে কয়েকদিন একসাথে ঘোরাফেরা করে তারা একে অপরের প্রতি অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর রাত হতেই আমরা এক লোককে দেখি, যে কোথাও থেকে নিজের বাড়িতে যাচ্ছিল। তখন সে দেখতে পায় তার বাড়ির দরজার সামনে কেউ ডাস্টবিন রেখে দিয়েছে। তাই লোকটি গাড়ি থেকে নেমে ডাস্টবিনটি সরাতে যায়। লোকটি ডাস্টবিন সরাচ্ছিল, তখন পেছন থেকে জোহান এসে লোকটির গাড়িতে গিয়ে বসে আর গাড়ির ভেতর থেকে দরজা লক করে ফেলে। লোকটি তখন জোহানকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু জোহান গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। সে পরের দিন কোনো ব্যাংক না খোলা পর্যন্ত গাড়ি চালাতেই থাকে। এরপরে সিন শিফট হলে জোহানকে দেখি সে মাস্ক পরে হাতে বন্দুক নিয়ে একটি ব্যাংকে আসে। ব্যাংকের দুজন অফিসারকে গান পয়েন্টে করে ব্যাংকের ভল্টে নিয়ে যেতে বলে। এরপর জোহান তাদের ব্যাগ দিয়ে ভল্টে থাকা টাকাগুলো ভরতে বলে। এরপর টাকা ভর্তি ব্যাগ নিয়ে সে আবারও ওই গাড়িতে করে সেখান থেকে পালিয়ে সোজা জঙ্গলে চলে আসে। এরপর সে আবারও রানিং করতে করতে জঙ্গল থেকে সোজা এরিকার বাসায় আসে। এরপর আমরা জোহানকে রেডিওতে খবর শুনতে দেখি। সেখানে বলা হচ্ছে আজ সকালে একটি ব্যাংকে কমপক্ষে 11 লাখ ইউরো ডাকাতি হয়েছে, আর এটা জোহানই করেছে। এদিকে জোহান ডাকাতি করা সব টাকা নিজের বিছানার নিচে লুকিয়ে রাখে। সে এখন প্রতিদিন ডাকাতি করার কথা ভাবছে। তাই সে পরের দিন আবার একটি ব্যাংকে যায় আর সব সময়ের মতো ক্যাশ কাউন্টারে গিয়ে সেখানে থাকা লোকদের গান পয়েন্টে নিয়ে ব্যাগ দিয়ে টাকা ভরতে বলে। এখানে ক্যাশ কাউন্টারে থাকা লোকটি অনেক বৃদ্ধ ছিল। জোহানের হাতে বন্দুক দেখে হঠাৎ করে লোকটির শরীর খারাপ হয়ে যায়। মহিলাটি ভেতরে এসে জোহানের দেয়া ব্যাগে টাকা ভরতে থাকে। তখন জোহান কাউন্টারের অপর পাশ দিয়ে ব্যাগটি দিতে বলে। মহিলাটি উপর দিয়ে জোহানকে ব্যাগটি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন ব্যাগে থাকা সব টাকা নিচে পড়ে যায়। আর হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে জোহান বাধ্য হয়ে খালি ব্যাগ নিয়ে ব্যাংক থেকে পালিয়ে আসে। কিন্তু সে ব্যাংক থেকে পালিয়ে পাশেই আরেকটি ব্যাংকে ডাকাতি করতে আসে। আর তখন সেই ব্যাংকের সামনে দিয়ে পুলিশের গাড়ি খুব দ্রুত আগের ব্যাংকের দিকে যেতে থাকে। পুলিশ এখানে জানতেই পারে না যে তারা যে ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছে জোহান এখন সেই ব্যাংকেই ডাকাতি করবে। এরপর জোহান সেই ব্যাংকটি থেকে তড়িঘড়ি করে যা পারে তাই ডাকাতি করে দ্রুত পালাতে শুরু করে। তবে এদিকে পুলিশ ততক্ষণে জেনে যায় পাশের ব্যাংকেও ডাকাতি হয়েছে। তাই পুলিশ দ্রুত সেখানে এসে জোহানের পিছু নেয়। পুলিশ জোহানকে মাস্ক পরে পালাতে দেখে। তাই জোহান নিজেকে বাঁচাতে একটি বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় যায়, কিন্তু পুলিশ তার পিছু ছাড়ে না। আর রাস্তা শেষ হবার আগেই পুলিশ গাড়ি থেকে নেমে জোহানের দিকে শ্যুট করতে থাকে। কিন্তু জোহান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বিল্ডিংয়ের অন্য সিঁড়ি দিয়ে নেমে যায়। আর পুলিশের চোখে ধুলো দিয়ে জোহান বাইরে বেরিয়ে জোরে দৌড়াতে থাকে। সে দৌড়ে শহর থেকে সোজা জঙ্গলের দিকে আসে। এরপর সিন শিফট হলে আমরা এরিকাকে খবরের কাগজ পড়তে দেখি। আর আজকের পত্রিকায় সেই ব্যাংকে হওয়া ডাকাতির খবর ছাপা হয়েছে। আর সিসিটিভি ফুটেজে কিছু ফুটেজ রেকর্ড ছিল। সেখানে ডাকাতকে ভালোভাবেই দেখা যাচ্ছিল। এরিকা যখন খবরের কাগজে ডাকাতকে দেখছিল তখন সে জোহানকে সন্দেহ করে। তখন জোহান এরিকাকে অফিস থেকে পিক করার জন্য আসে, কিন্তু জোহান এরিকার মুখ দেখে বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। এরিকা বাড়িতে ফিরে শান্ত হয়ে যায়। রাত হওয়ার পরে জোহান এরিকার সাথে তার রুমে শুয়ে পড়ে, কিন্তু মাঝরাতে যখন জোহানের ঘুম ভাঙে তখন সে এরিকাকে বিছানায় দেখতে পায় না। তখন সে উঠে নিজের ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে এরিকা তার বিছানার কাছে মাস্ক পরে বসে আছে। আর চুরি করা সব টাকা যেগুলো জোহান বিছানার নিচে লুকিয়ে রেখেছিল সেই টাকাগুলো বাইরে পড়ে আছে। তখন জোহান এরিকাকে তার মাস্ক খুলতে বলে। এরপর সে টাকাগুলো প্লাস্টিকের একটি ব্যাগে ভরে রাখে। আসলে এখানে এরিকা জোহানের ব্যাপারে সবকিছু জেনে গেছে, কিন্তু এখন এরিকা জোহানকে ভালোবেসে ফেলেছে। তাই এরিকা জোহানকে বলে, তোমার জীবনে আমার মূল্য কি? কিন্তু জোহান এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। আর এই চুপ থাকার কারণে এরিকা তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তাই সে মন খারাপ করে ঘর থেকে বাইরে চলে যায়।
এখানে জোহানও বুঝতে পারে এরিকার বাড়িতে এখন তার জন্য আর কোনো জায়গা নেই, তাই সে তার নিজের জিনিসপত্র গুছিয়ে এরিকার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে এরিকা ফিরে আসে। সে জোহানকে বলে সে যদি তাকে ভালো না বাসে তাহলে তার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। এরিকা জানায় জোহান যদি তার সাথে থাকতে চায় তাহলে সব খারাপ কাজ তাকে বন্ধ করতে হবে, আর তারা তাদের জীবন নতুন করে শুরু করবে। কিন্তু জোহান কোনো রকমের গভীর সম্পর্কে জড়াতে চায় না, কারণ সে জানে সে একজন ব্যাংক ডাকাত, যার কারণে না আছে তার জীবনের কোনো নিরাপত্তা, না আছে তার কোনো ভবিষ্যৎ। যাই হোক, এরপর আমরা আরও একটি ম্যারাথন রেস দেখি, যেখানে জোহানের মতো আরও অনেক প্লেয়ার অংশগ্রহণ করেছে। অনেক দৌড়ানোর পরে জোহান এখানেও আরও একটি রেস জিতে যায়। এবারও তাকে কিছু টাকা আর ট্রফি উপহার দেওয়া হয়। এরপর তার সাথে আবারও সেই প্যারোল অফিসার দেখা করতে আসে। তিনি জোহানকে আবারও ম্যারাথন জেতার কারণে অভিনন্দন জানায়। তবে অফিসার এখানে জোহানকে প্রশ্ন করে যে 8 সপ্তাহ পার হয়ে গেলেও সে কেন পুলিশ স্টেশনে হাজিরা দিতে যায়নি, কেননা জোহান তো জামানতে মুক্তি পেয়েছে। কিন্তু জোহান অফিসারের কথার কোনো উত্তর দেয় না। আর যখন সে সেখান থেকে চলে যেতে থাকে তখন অফিসার তার উপরে চিৎকার করে বলতে থাকে সে যদি প্রতি সপ্তাহে জেলে হাজিরা দিতে না যায় তাহলে তাকে আবারও জেলে ঢুকানো হবে। একথা শোনার পরে জোহান পেছন ফিরে অফিসারকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু অফিসার যেহেতু জোহানকে একজন ম্যারাথন প্লেয়ার হিসেবে অনেক পছন্দ করত, সেজন্য জোহান অফিসারকে নিষেধ করা সত্ত্বেও অফিসার জোহানের পিছু যেতে শুরু করে। তিনি জোহানকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু অফিসারের কথা শুনে জোহানের অনেক রাগ হতে থাকে। তাই সে ট্রফি দিয়ে অফিসারের মাথায় আঘাত করে, আর মাথায় আঘাত লাগার কারণে অফিসার সেখানেই মারা যায়। এরপর আমরা কয়েকজন পুলিশ অফিসারকে দেখি, তারা এরিকার বাড়িতে জোহানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছে। তবে এরিকা পুলিশের কাছে জোহানের ব্যাপারে সত্যিটা লুকিয়ে রাখে। পুলিশ তাকে জানায় কেউ একজন প্যারোল অফিসারকে খুন করেছে, আর পুলিশেরা জোহানকেই প্রাথমিকভাবে সন্দেহ করেছে। আর এখন যদি জোহান নিজেকে পুলিশের কাছে স্যারেন্ডার না করে তাহলে পুলিশ খুব দ্রুতই তার বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাবে। পরের সিনে এরিকাকে পুলিশ স্টেশনে থেকে বের হতে দেখা যায়। এরিকা স্টেশন থেকে বের হয়ে সোজা একটি হোটেলে আসে, কারণ সে জানে জোহান এই হোটেলে আছে। কিন্তু লিফট দিয়ে যাবার সময় জোহান এরিকাকে দেখে ফেলে, তাই সে সেখান থেকে পালাতে থাকে। তখন এরিকা তার পেছনে যেতে থাকে, আর সে জোহানকে থামিয়ে বলে তুমি যা করছো তা তোমাকে বন্ধ করতে হবে, আর অন্য কোনো শহরে পালিয়ে যেতে হবে। এছাড়া পুলিশ খুব তাড়াতাড়ি তোমাকে খুঁজে বের করবে। কিন্তু জোহান রেগে গিয়ে এরিকাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দৃশ্যে আমরা এরিকা আর জোহানকে এরিকার বাড়িতে দেখি। জোহান সেখানে এরিকাকে জানায় সে একজন ডাকাত এবং অনেক ভয়ঙ্কর অপরাধী একজন লোক। বলতে গেলে তার জীবনটা সবসময় ঝুঁকির মধ্যে থাকে, তাই এরিকা তার সাথে কখনোই সুখী হতে পারবে না। একথা বলে জোহান সেখান থেকে তার হোটেল রুমে চলে আসে। আর জোহান যখনই তার হোটেল রুমে আসে পুলিশও তার পেছনে চলে আসে আর তাকে অ্যারেস্ট করে ফেলে। জোহানকে অ্যারেস্ট করার পরে আমরা এক পুলিশ অফিসারকে দেখি যে এরিকার সাথে কথা বলছে, আর তাদের কথায় আমরা বুঝতে পারি এরিকাই আসলে জোহানের হোটেলের ঠিকানা পুলিশকে বলে দিয়েছে। আসলে এরিকা এমনটা এই কারণে করে যাতে করে জোহান যেন পরবর্তীতে আর কোনো ডাকাতি না করে এবং নিজেকে যেন শুধরে নেয়, আর যাতে তারা পরবর্তীতে একসাথে থাকতে পারে। অন্যদিকে জোহানকে পুলিশেরা জিজ্ঞাসাবাদ করতে থাকে, আর জোহান জানত সে পুলিশের থেকে ভালো দৌড়াতে পারে। তাই জোহান সেখান থেকে উঠে দৌড় দিয়ে স্টেশন থেকে লাফ দিয়ে একটি গাড়ির উপরে পড়ে। এরপর সেখান থেকে পালাতে থাকে। পুলিশ স্টেশনের লাস্ট এরিয়াতে দুটো বড় ইলেকট্রিক গেট ছিল, যেটা অটোমেটিক বন্ধ হয়ে যেত। জোহান যেহেতু একজন ম্যারাথন উইনার ছিল, তাই সে খুব দ্রুত দৌড়ে দুটো গেট বন্ধ হবার আগেই সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশ স্টেশন থেকে কিছু দূর পালাবার পরে বুদ্ধি খাটিয়ে স্টেশনের পাশে একটি ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে পুলিশের কয়েকটি গাড়ি সেই ট্রাকটিকে পার করে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্য দুটো গাড়ি সোজা সেই ট্রাকের কাছে আসে। সেখান থেকে অফিসার বের হয়ে সব গাড়ির নিচে টর্চ লাগিয়ে চেক করতে থাকে। তো এক অফিসার সেই ট্রাকের নিচে চেক করতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই পুলিশ গাড়ি নিয়ে চলে যায়। এরপর আমরা জোহানকে সেই ট্রাকের উপরে দেখি। পুলিশ চলে যাবার পরে জোহান ট্রাক থেকে নেমে খুব সহজে পালিয়ে যায়। অন্যদিকে অনেক পুলিশ এসে এরিকার বাড়িতে তল্লাশি করছে, কারণ তারা ভাবছে জোহান হয়তো এরিকার বাড়িতে লুকিয়ে থাকতে পারে। কিন্তু জোহান ততক্ষণে শহর থেকে পালিয়ে একটি পাহাড়ি এলাকায় এসেছে। এখন হালকা সকাল হচ্ছে, তখন সে একটি লাইট দেখতে পায় যেটি কিনা আস্তে আস্তে পাহাড়ের উপরে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই লাইট একের অধিক হয়ে যায়। তখন জোহান বুঝতে পারে তারা পুলিশ, তারা টর্চ নিয়ে এই পাহাড়ের উপরে আসছে। তাই জোহান আবার সেখান থেকে পালাতে থাকে। সে পাহাড়ের অন্য পাশ দিয়ে নামতে থাকে, কিন্তু কিছু দূর আসার পরে সে জানতে পারে পুলিশ পাহাড়ের চারপাশ ঘিরে ফেলেছে, আর তারা তাকে খুঁজতে উপরের দিকে উঠছে। তাই জোহান আবার পাহাড়ের উপরের দিকে উঠে যেতে শুরু করে। কিন্তু একটু উপরে ওঠার পরে সে এক পুলিশ অফিসারকে দেখতে পায়। তখন জোহান দ্রুত মাটিতে শুয়ে পড়ে।
কিন্তু পুলিশ তার শব্দ বুঝতে পেরে সে তার বন্দুক বের করে জোহানকে খুঁজতে খুঁজতে সামনে যেতে থাকে। কিন্তু পুলিশ যখনই জোহানের কাছে আসে তখন জোহান তাকে ধরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এরপর সে পুলিশের বন্দুক নিয়ে উপরের দিকে যেতে থাকে। এখন পুরোপুরি সকাল হয়ে গেছে আর এখন জোহানকে ধরা অনেক সহজ। তাই জোহান অনেক চিন্তিত হয়ে এদিক সেদিক পালাতে থাকে। কিন্তু অনেক লম্বা সময় ধরে পালাতে থাকার কারণে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে আর তার শরীরে এখন হাঁটার মতো তেমন কোনো এনার্জিও নেই। তাই সে একটি জায়গায় এসে ক্লান্ত হয়ে বসে পড়ে আর সে সিদ্ধান্ত নেয় সে আর কোনো রকমেই জেলে যাবে না। তাই সে বন্দুক বের করে যাতে করে পুলিশ তার কাছে আসার আগেই সে নিজেকে গুলি করতে পারে। কারণ জোহান এতক্ষণে ঠিক করে ফেলেছে সে প্রয়োজনে আত্মহত্যা করবে, কিন্তু সে পুলিশের কাছে ধরা দেবে না। তখন সে দূরে কিছু জঙ্গল দেখতে পায়। আসলে এই জঙ্গলের নিচে মাটিতে একটি গর্ত বানানো ছিল যেখানে একজন মানুষ খুব সহজে ঢুকে যেতে পারবে। এরপর জোহান সেই গর্তে লুকিয়ে পড়ে। এরপর গর্তটিকে জঙ্গল দিয়ে কভার করে দেয়। কিছুক্ষণ পরে পুলিশ সেখানে আসলে তারা জোহানকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। জোহান কিছুক্ষণ সেখানে লুকিয়ে থাকার পরে পাশের একটি শহরে আসে, কিন্তু তার অনেক ঠান্ডা লাগছিল আর সে অনেকক্ষণ যাবৎ কিছু খায়নি। তাই সে একটি বাড়ির পেছনের রাস্তা দিয়ে একটি বাড়ির ভেতরে প্রবেশ করে। এই বাড়িতে কেউ ছিল না। তখন জোহান বাড়িতে থাকা খাবার দিয়ে নিজের ক্ষুধা মেটায়, কিন্তু তখন সে এক বৃদ্ধ লোককে বাড়ির বাইরে গাড়ি পার্ক করতে দেখে আর জোহান বুঝতে পারে এই বৃদ্ধ এই বাড়িটির মালিক। তাই লোকটি বাড়ির ভেতরে আসার আগেই জোহান বাইরে লোকটির কাছে এসে হঠাৎ তাকে গান পয়েন্টে নেয়। এরপরে সে বৃদ্ধ লোকটির গাড়ির চাবি চাইলে প্রাণভয়ে লোকটি তাকে তার গাড়ির চাবি দিয়ে দেয়। কিন্তু জোহান জানে সে চলে যাবার পরে লোকটি পুলিশকে কল করবে। তাই সে লোকটিকে গাড়ির ভেতরে নিয়ে গিয়ে একটি চেয়ারের সাথে বাঁধতে শুরু করে। কিন্তু লোকটি হঠাৎ তার পকেট থেকে একটি চাকু বের করে জোহানের পেটে আঘাত করে। জোহান সেখানে আহত হয়ে যায়। তাই সে লোকটির দিকে বন্দুক তাক করে, কিন্তু লোকটিকে মারে না আর তাকে বাঁধার পরে নিজের ক্ষত জায়গায় কাপড় দিয়ে ভালোমতো বেঁধে নেয়। এরপর জোহান লোকটির গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। গাড়িতে থাকাকালীন জোহান খবরে শুনতে পায় পুলিশের সন্দেহভাজন এক আসামি বৃদ্ধ লোককে চেয়ারের সাথে বেঁধে রেখে তার গাড়ি নিয়ে পালিয়ে গেছে। এর মানে পুলিশ জোহানের ব্যাপারে জানতে পেরে গেছে যে জোহান একটি লাল গাড়ি নিয়ে পালাচ্ছে। কিছুক্ষণ যাবার পরে জোহান দেখতে পায় পুলিশের একটি হেলিকপ্টার তার পিছু নিয়েছে। তখন জোহান বুদ্ধি খাটিয়ে কিছুদূর গিয়ে একটি শেডের কাছে দাঁড়ায় যেখানে আগে থেকে আরও একটি গাড়ি দাঁড়িয়েছিল। এরপর সে গাড়ি থেকে নেমে শেডের পেছনে যায়। সে দেখতে পায় শেডের পেছনে এক কাপল দাঁড়িয়ে আছে যাদের গাড়ি শেডের সামনে ছিল। জোহান বন্দুক দেখিয়ে ছেলেটির কাছ থেকে নিজের পোশাক পাল্টে নেয়। এরপর মেয়েটির কাছে থেকে গাড়িটির চাবি নিয়ে নেয়। সেই সময় পুলিশের হেলিকপ্টার জোহানের লাল রঙের গাড়ির উপর নজর রাখছিল। এখানে জোহান ছেলেটিকে বলে তার গার্লফ্রেন্ড এখন তার সাথে থাকবে আর ছেলেটিকে তার লাল গাড়িটি নিয়ে চলে যেতে বলে। তো ছেলেটি জোহানের কাছে এক প্রকার জিম্মি হয়ে কোনো উপায় না পেয়ে জোহানের গাড়ি নিয়ে চলে যায়। এরপর জোহান কিছুক্ষণ অপেক্ষা করে আর সে দেখে পুলিশের হেলিকপ্টার সেই ছেলেটিকে মানে সেই লাল গাড়িটিকে ফলো করতে শুরু করেছে। জোহান তখন সেই মেয়েকে সেখানে রেখে ছেলেটির গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে সেই পুলিশের নজর থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ যাবার পরে সে দেখে তার পেছনে অনেকগুলো পুলিশের গাড়ি চলে এসেছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে তার গাড়ির স্পিড নর্মাল রাখে যাতে করে পুলিশ তাকে সন্দেহ না করে, কারণ পুলিশ তো সেই লাল গাড়িটাকে ফলো করছিল যেটা এখন সেই ছেলেটি ড্রাইভ করছে। এরপর এক এক করে সব গাড়ি জোহানের গাড়ি ওভারটেক করে চলে যায়, যার কারণে জোহান আবারও পুলিশের হাত থেকে রক্ষা পায়। এখন জোহান সহজেই শহর ছেড়ে পালাতে পারবে, কিন্তু হঠাৎ করে তার ক্ষতস্থান থেকে রক্ত বের হতে থাকে আর এখন তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কিন্তু এরপরও সে থামে না। কিছুক্ষণ পরে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। তখন জোহান বুঝতে পারে সে আর ড্রাইভ করতে পারবে না, তাই সে রাস্তার পাশে গাড়ি থামায়। এরপর গাড়িতে থাকা ওই ছেলেটির ফোন থেকে সে এরিকাকে কল করে আর এরিকা তাকে জানায় পুলিশ এরিকার ফোন ট্র্যাক করেছে, যার কারণে এখন পুলিশ তাদের কথা শুনতে পাবে। জোহান তখন বলে আমার কাছে এখন আর সময় নেই। এরিকাও তখন সবকিছু বুঝতে পেরে কান্না করতে করতে জানায় সে এখনও জোহানকে ভালোবাসে। জোহান তখন এরিকাকে ফোন রাখতে নিষেধ করে, কারণ শেষ সময়টুকু পর্যন্ত সে তার কণ্ঠ শুনতে চায়। এই কথা শুনে এরিকা জোরে জোরে কান্না করতে থাকে আর তখন জোহানের শরীর ঠান্ডা হতে শুরু করে। এরপর জোহান সেখানেই মারা যায়। আর এভাবেই একজন ম্যারাথন প্লেয়ার এবং পুলিশের কাছে হার না মানা এক সাহসী ডাকাতের গল্পের সমাপ্তি হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।